তুমি তো এতগুলো টাকা এই মাটির বাক্সের মধ্যে কিভাবে জমাইছো আমি তো জানি না। মা বলতেছে, বাবা রে, আমি তো মানুষের বাসায় কাজ করি, প্রত্যেকদিন কাজের পরে আমার ওই বাড়ির মালিক আমাকে 2টা করে ডিম দেয়, আর আমি এই ডিমটা বাড়িতে নিয়ে আসি আর তোমাকে সিদ্ধ করে দেই। ছেলে বলতেছে, বাবা আমি তো একটা খেয়ে ফেলি আর একটা তো আপনি খেয়ে ফেলেন, তাহলে শেষ হয়ে গেল। মা বলে, কলিজার টুকরা সন্তান রে, আমি 2টা করে ডিম সারাদিন কাজ করার পরে যখন নিয়ে আসি, একটা ডিম আমি সিদ্ধ করে তোমাকে খাওয়াই, আর একটা ডিম আমি প্রতিদিন আমি আলাদা করে রাখে দেই। এই জন্য আমি ডিমটা সেখানে রেখে দেই, যাতে কোনো একদিন আমার সন্তানের যদি ওরকম যদি বেশি কোনো টাকা পয়সার প্রয়োজন হয়, তাহলে আমি এই ডিমটা বিক্রি করে আমি আমার সন্তানের চাহিদা মিটাবো। ছেলেটা দিয়ে বলে, মা আপনি তো প্রতিদিন আমার সামনে ডিমটা খেয়ে ফেলতেন, আমি যখন আপনাকে জিজ্ঞাসা করতাম, মা আপনি ডিম খাইছেন নি, আপনি তো বলতেন যে হ্যাঁ আমি ডিম খেয়েছি, কিন্তু আপনি ডিম না খায়া খায়া আপনি জমায়া জমায়া আমার জন্য এত কিছু করছেন। মা গো, আপনার দিন আমি কোনোদিন শোধ করতে পারবো না। সন্তান মাকে কোলের মধ্যে জড়ায়া ধরলেন আর বললেন, মা আপনার ইচ্ছা কি আপনি বলেন, আমি বড় হয়ে আপনার ইচ্ছাকে পুরা করতে চাই। মা তার সন্তানকে জড়ায়া ধরছেন এবং বলতেছেন, বাবারে, আমি তোর টাকা পয়সা কোনো কিছু চাই না, শুধু আমার চোখে চোখে তুমি থাকবা, আর আমি যখন একেবারে বৃদ্ধ হয়ে যাব, যখন আমি চলতে পারবো না, চলার মতো কোনো শক্তি আমার থাকবে না গো, ওই সময় আমি তোমার ঘরের ভিতরে থাকবো, তুমি যেন আমাকে ফেলায় দাও না। সন্তান 2 চোখের পানি বৃষ্টির মতো ফেলে ফেলে মার কাছে কান্না করলেন, মা গো, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমি কখনো আপনাকে ভুলে যাব না। সন্তান এবার 450 টাকা নিয়ে আবার প্রাইমারি স্কুলের দিকে রওনা হয়ে গেলেন। স্কুলে যাওয়ার পরে স্যারকে 450 টাকা জমা দিলেন আর বললেন, স্যার আমি পরীক্ষা দিব। পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষা শেষ হলো। এই মা অন্যের বাড়িতে কাজ করার পরে সন্তান যখন ওই স্কুলের মধ্যে যায়, ওই স্কুল থেকে ছুটি হওয়ার পরে মা তাকে নেওয়ার জন্য স্কুলে যায়। কিন্তু হঠাৎ করে একদিন, এই যুবক বলতেছে, আমি হঠাৎ করে একদিন দেখলাম আমার মায়ের 2টা চক্ষু নাই। আমি যখন বুঝতে শুরু করলাম, আমি হঠাৎ দেখলাম আমার মায়ের একটা চক্ষু নাই, চোখ একটা অন্ধ। দেখতে খুব খারাপ লাগে, ভয়ঙ্কর অবস্থা, দেখলেই ভয় লাগে। আমার স্কুলে যখন আমার মা যখন বিকেল বেলা আমাকে নিতে আসতো গো, আমার ছাত্র ভাইরা, আমার বন্ধু বান্ধবরা বলতো, তোর মা যেন স্কুলে না আসে, তোর মাকে দেখলে আমাদের ভয় লাগে, একটা চক্ষু নাই, আমরা ভয় পাই। সন্তান ডাকতে বলে, মা আপনি আর কোনদিন আমার স্কুলের মধ্যে আসবেন না, কেননা আপনি যদি স্কুলে আসেন, আমাদের ছাত্র ভাই বন্ধু যেগুলো আছে আমাকে শুধু বিভিন্ন ভাবে জ্বালা দেয়। তোর মা কানা, তোর মা চোখে দেখে না, তোর মাকে দেখতে ভালো লাগে না, তোর মা স্কুলে আসলে আমাদের খারাপ লাগে, তোর মাকে বলবি তোর মা যেন কোনোদিন স্কুলে না আসেন। সন্তান বলে, আমি যখন বুঝতে শুরু করলাম, একটু একটু করে আমি বুঝতেছি, আমার মা যখন স্কুলের মধ্যে আসে, আমি হঠাৎ করে একদিন মনের অজান্তে আমার মাকে থামাইয়া দিলাম স্কুলের গেটে। ও মা, আপনি স্কুলের মধ্যে ঢুকবেন না, আপনাকে দেখলে আমার খারাপ লাগে, আপনার চক্ষু কানা। আমি জিজ্ঞাসা করতাম, মা গো, কিভাবে হঠাৎ করে আপনার একটা চোখ হারায় গেল, আপনার চোখটা কি হলো? আমি তো জানি না। মা বলতো, বাবা রে, এই চক্ষু আমার আগের থেকে এরকম, তোমাকে বুঝতে হবে না, জানার কোনো দরকার নেই। যুবক বলে, আমি মাকে বারবার জিজ্ঞাসা করেছি, মা গো, আপনার এই চক্ষুটা কি হলো? মা আমাকে কোনোদিন বলে নাই চোখটা কি হলো। আমার যখন স্কুলের প্রাইমারি স্কুলের জিন্দেগি শেষ হয়ে গেল, আমি কলেজে পড়ার জন্য আমি কলেজে এডমিশন হইলাম। ওই সময় আমার টাকার দরকার, প্রায় 10,000-এর উপরে আমার টাকার দরকার। রাত্রের বেলা মাকে বলতাম, মা গো, 10,000 টাকার দরকার, এত টাকা আপনি কিভাবে আমাকে দিবেন? মায়ের শেষ সম্পদ যেটা ছিল গলার মধ্যে, বিভাগের সময় বাবা মা যে গলার মধ্যে হাতটা দিয়েছিলেন, হাতের মধ্যে যে চুড়িগুলা দিয়েছিলেন, আংটি হাতের মধ্যে যেগুলা ছিল, মা জননী ছেলের জন্য
এই গলার হার থেকে নিয়ে হাতের চুড়ি আংটি সবকিছু খুলে দিলেন। বাবারে, এটাকে বাজারে নিয়ে যাই বিক্রি করো বাবা, বাজারে বিক্রি করে তুমি এগুলা দিয়ে কলেজের মধ্যে তুমি ভর্তি হয়ে যাও। আমি মার আর কোনো আশা নাই, শুধু তোমার কাছে আমার একটা আশা বাবা, আমি যখন বৃদ্ধ হয়ে যাব তুমি আমাকে ফেলায় দিস না রে বাবা। সন্তান এই স্বর্ণের হারগুলো বিক্রি করে কলেজে যখন ভর্তি হয়ে গেল, যুবক বলে, ও দুনিয়ার মানুষ রে, আমার মা আমাকে কতটা ভালোবাসতো তোমরা একটু শুনে নাও। আমি যখন কলেজে এডমিশন হইলাম, কলেজ জিন্দেগি যখন আমার শেষ হয়ে গেল, ইউনিভার্সিটি পড়ার জন্য আমাকে ঢাকায় যাইতে হবে, এলাকা ছেড়ে চলে যেতে হবে। আমি মাকে এসে বললাম, মা গো, আমি তো আর আপনার কাছে থাকতে পারতেছি না, আমার তো এখন ঢাকাতে যাইতে হবে, বাহিরে যাইতে হবে। কলিজা মানে না মা গো, আপনাকে ছেড়ে কিভাবে আমি যাব, বাহিরে আমি কিভাবে থাকবো? ও মা গো, আমার মনটা চাইতেছে না। মা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে, বাবারে, আমার টেনশন তোকে করতে হবে না, নিজের প্রতি যত্ন নিবা, নিজের খেয়াল রাখবা, আর প্রত্যেক দিন আমাকে একটু ফোন দিবা, আমি একটু তোমার গলার কণ্ঠস্বরটা যেন শুনতে পাই। এই বলে সন্তানকে কলেজের উদ্দেশ্যে ইউনিভার্সিটির জন্য এলাকা ছেড়ে ওনাকে পাঠিয়ে দিলেন। ছেলেটা ঢাকার মধ্যে লেখাপড়া করে, আর মা এলাকায় থেকে, সন্তান এলাকায় থেকে, মা এলাকায় থেকে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আর সন্তানের জন্য টাকা পাঠায়। ঢাকাতে আমার ছেলে থাকে, কাজবাজ ওইখানে চাকরি করবে। এই যুবক বলতেছে, দুনিয়ার মানুষ, কথাগুলো খুব খেয়াল করে চলবেন। যুবক বলতেছে, আমার মা আমাকে এত পরিমাণ মহব্বত করত গো, আমি যখন ঢাকাতে লেখাপড়া করতাম, আমার মা মানুষের বাসায় কাজ করে করে আমার জন্য টাকা পাঠাইতো। কিন্তু আশ্চর্য বিষয় হলো, ইউনিভার্সিটিতে যখন আমার লাইফটা শুরু হয়ে গেল, হঠাৎ করে সুন্দরী যুবতী একটা মেয়ের সাথে আমার একটা রিলেশন হয়ে গেল। একটা যুবতীর সাথে আমার সম্পর্ক হয়ে গেল, একটা সম্পর্কের মধ্যে আমি জড়িয়ে গেলাম। আমি সেই সময় আমার মার সাথে ফোন দিয়ে কথা বলতাম, মা গো, আপনি কেমন আছেন, আপনি খানা খাইছেন নি, আপনার শরীরের অবস্থা কেমন? যেই সময়টা আমার মাকে ফোন দিতাম, ওই সময়টা এখন আর আমার মাকে আমি ফোন দিই না। ওই সময়টা আমি যেই মেয়ের সাথে রিলেশন করেছি তার সাথে মোবাইলে কথা বলি। আমার মা যদি আমাকে ফোন দিত, আমি আমার মাকে ফোনটাকে কেটে দিতাম, মায়ের ফোনটা কেটে দিয়ে আমার যে মেয়েটার সাথে আমি কথা বলি তাকে আমি ফোন দিতাম। মা কান্না করতাম, বলতো, বাবা, এত কষ্ট করে আমি তোকে লেখাপড়া করাইতেছি বাবা, তুই জন্মের পরে তোর বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি ইচ্ছা করলে অন্য একটা জায়গায় গিয়ে বিবাহ করতে পারতাম, কিন্তু তোর মুখের দিকে তাকায় বিবাহ করি নাই। মানুষের বাসায় কাজ করে করে আমি তোকে লেখাপড়া শিখাইতেছি, তুই আমাকে এলাকায় ফেলে চলে গেলা, আমার কোনো খোঁজ খবর তুমি নিতেছ না। যুবক বলতেছে, দুনিয়ার মানুষ রে, আমার মা আমাকে এত পরিমাণ মহব্বত করতো, এত পরিমাণ ভালো আমাকে বাসতো। আরো কিছুদিন যখন অতিক্রম হয়ে গেল, হঠাৎ করে ওই মেয়েটার সাথে আমার বিবাহের জন্য আলাপ আলোচনা উঠলো। মেয়েটার বাবা ছিল ঢাকা শহরের অনেক একজন বড় শিল্পপতি। হঠাৎ করে আমার সাথে ওই মেয়েটার সাথে বিবাহ হয়ে গেল। আমি 5 তলা একটা ফ্ল্যাট বাড়ির মধ্যে থাকি। বিবাহ হয়ে গেল, আমি আমার মার কোনো খোঁজ খবর এখন আর নেই না, মাকে আমি আর কোনো ফোন দেই না। আমার মা এলাকায় জীবিত আছে না মরে গেছে, খাচ্ছে না কি করছে, কোনো খোঁজ খবর আমি নেই না গো। কিন্তু আমার মা যখন 1 মাস 2 মাস যখন অতিক্রম হয়ে গেল, মার মন মানে না, হাইরে ঢাকাতে আমার সন্তান লেখাপড়া করতে গিয়েছে, আর আমার কোনো খোঁজ খবর নেই না। আমি যাব, আমার ছেলে কোথায় আছে তাকে আমি সেখানে গিয়ে খুঁজে বের করব। মা 1 সপ্তাহ টাকাগুলো জমাইলেন। জমানোর পর ওই যে ইউনিভার্সিটি ছেলে পড়ে সেখানে চলে গেলেন। ডাক দিয়ে বলে, বাবা রে, তোমরা কেউ আমার সন্তানকে দেখছো নি? আমার সন্তান লেখাপড়া করার জন্য এখানে এসেছেন। কয়েকজন ছাত্র বিস্তারিত পরিচয় নেওয়ার পরে বলতেছে, মা গো, ওই সন্তান তোমার ওই ছেলেটাকে একটা ধনী একটা মেয়েকে বিবাহ করেছে। মায়ের অজান্তেই 2 চক্ষু দিয়ে ওদের পানি চলে আসলো সন্তান রে।
আমার সুখের জন্য কোনোদিন আমি বিবাহই করলাম না, তোর সুখের জন্য আমি নিজে বিবাহ করলাম না, তুই আমাকে না জানিয়ে বিবাহ করেছ, কষ্ট নাই। মানুষের থেকে পরিচয় নিয়ে ওই ছেলের শ্বশুর বাড়িতে মা যখন উপস্থিত হয়ে গেলেন, গেটের মধ্যে যে কলিং বেল বাজাইছেন, বাবারে মা এলাকার থেকে আমি এসেছি, আয় বাহিরে আয়, একটা নজর আমি তোমাকে দেখতে চাই। হঠাৎ করে গেটের দরজাটা খুলে দিছেন, ওই যে তার সন্তান, ওই সন্তানের যে স্ত্রী মেয়েটা গেট খুলে দিছেন। গেট খুলে দেওয়ার পরে দেখতেছেন অন্ধ একটা মহিলা, যেই মহিলার চক্ষু নাই গো, এমন একটা মহিলা গেটের মধ্যে দাঁড়াইছেন। তার শরীরের কাপড় চোপড় ভালো না, কুৎসিত চেহারা, কাপড়গুলো ছিঁড়া, আউল চাউল অবস্থা, মাথার চুলগুলো কুকড়া মাকড়া, মনে হয় যে একটা, মনে হয় রাস্তায় যারা থাকে এরকম একটা মহিলা। দরজাটা খুলে দিয়ে এই যুবতী মেয়েটা, ধনী বড় লোকের মেয়েটা তাকায় আছেন। পিছন দিক থেকে কলিজার টুকরা সন্তান চলে আসেন। সন্তান আসার পরে মেয়েটা বলতেছেন উনি কে? পিছন থেকে কলিজার টুকরা সন্তান বলতেছে এই বৃদ্ধা মহিলাকে তো আমি আগে কখনো দেখি নাই। বৃদ্ধা মহিলাকে কি করে নাই? আগে কখনো দেখে নাই। মা দুইটা চোখের পানি জনজন করে চেলতে বলতেছেন, বাবা আমি তোর বাড়িতে থাকতে আসি নাই, আমি তোর বাড়িতে থাকবো না রে বাবা, আমি তোর এখানে খাইতে আসি নাই, থাকতে আসি নাই রে বাবা। তুমি আমার গর্ভের ভিতরে 10 মাস 10 দিন ছিলা, আমি অনেক দিন থেকে তোমাকে দেখি না, তুমি আমাকে ফোন দাও না, আমার সাথে কথা বলো না, আমার মনটা মানে না, আমি একটা নজর দেখার জন্য চলে আসছি বাবা রে, 2টা মিনিট তোমার সাথে কথা বলবো, এরপরে চলে যাব। সন্তান পিছন থেকে ডাকে বলতেছে, বললাম তো আমি আপনাকে চিনি না, কেন আপনি বিরক্ত করতেছেন? মা কঠোরে কান্না করতেছেন, চক্ষু নিচের দিকে করে মাথাটা নিচের দিকে নামায় মা বাড়ির গেট থেকে চলে আসলেন। কান্না করে করে আবার ওনার এলাকার বাড়িতে চলে আসছেন। এলাকার বাড়িতে চলে আসার পরে উনি একটা চিঠি লিখছেন, মা সন্তানের নামে একটা চিঠি লিখছেন গো। এই চিঠিটা লেখার পরে একটা মহিলাকে জিম্মাদারি দিচ্ছেন, কোনদিন যদি আমার সন্তান আমার খোঁজে যদি এলাকায় আসে, তাহলে এই চিঠিটা তুমি আমার সন্তানকে পৌঁছায় দিবা। 1 সপ্তাহ পরে আল্লাহর বান্দী বৃদ্ধা ওই মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার কিছুদিন পরে ওই সন্তানটা যখন চাকরি বাকরি করে অনেক বড় হয়েছেন, নিজের এলাকায় সমাবেশ হবে, ওই সমাবেশের ভিতরে ওনাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিচ্ছেন। নিজের এলাকায় প্রধান অতিথি হিসেবে আগমন করছেন, মনে মনে চিন্তা করতেছেন নিজের এলাকায় আসলাম, তখন তো মাকে পরিচয় দেই নাই। আসলে পরিচয় না দেওয়ার পিছনে একটা কারণ হলো, সেখানে অনেক বড় লোক মানুষের মেয়েকে বিবাহ করেছেন, যদি পরিচয় দেয় তাহলে মান সম্মানের একটা বিষয়। কিন্তু উনি তো সন্তান, মনের মধ্যে একটা মায়া আছে, আরে মা আমার জন্য এত কিছু করেছেন, আর আমি মাকে ফিরাইয়া দিলাম। সন্তান নিজের এলাকায় এসেছেন, উনি মনে মনে ভাবছেন এই প্রোগ্রামটা শেষ করে আমি একটু বাড়িতে যাব, আমার মাকে একটু দেখবো, আর যাওয়ার পরে মার কাছ থেকে মাপ চেয়ে নিব, মা গো ভুল করেছি আপনি মাফ করে দেন, এরকম ক্ষমা চেয়ে নিব মার কাছ থেকে। প্রোগ্রাম শেষ করলেন, বাড়ির দরজার ভিতরে ডাক দিয়ে বলে, মা বেরিয়ে আসেন, আমি আপনার ছেলে চলে এসেছি, মা গো আপনি বাহিরে আসেন। এরকম ডাক যখন বাড়ির ভিতরে চলে গিয়েছে, একজন মহিলা ওই বাড়ি থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে আসে বলতেছে, আপনি কে? উনি বলতেছেন, আমি এই বাড়িতে যে বৃদ্ধা একটা মহিলা ছিল, ওই মহিলার সন্তান। মহিলা ডাক দিয়ে বলে, বাবা রে আমি অনেক দিন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি গো, তুমি কবে আসবা, আর আমি আমার জিম্মাদারিটা তোমার মধ্যে বুঝাই দিতে পারবো, এই জন্য আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। উনি যখন চলে আসছেন, ওই মহিলা বলতেছেন, বাবা আজ থেকে গত 1 সপ্তাহ আগে তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মৃত্যুর আগ মুহূর্তে বারবার বলতেছেন, এখন যদি আমার ছেলেটাকে একটু দেখতে পারতাম গো, আমার ছেলেটাকে একটু বুকের মধ্যে জড়াইয়া নিতাম, একটু কান্না আমি করতাম।
অনেকবার তোমার কথা বলেছে, কিন্তু তোমাকে তোমার মা দেখতে পারে নাই। যাওয়ার আগে একটা চিঠি আমার হাতের মধ্যে দিয়ে গেছেন, যাতে করে আমি এই চিঠিটা আমি তোমার হাতে পৌঁছিয়ে দেই। ওই মহিলাটা সন্তানের হাতের মধ্যে চিঠি ধরে দিয়েছেন। চিঠিটা খুলে দেখতেছেন, ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি আমাকে প্রত্যেক দিন আমাকে জিজ্ঞাসা করতে, মাগো আপনার চক্ষু কি হয়েছে, আপনার চক্ষু কি হয়েছে। বাবা তুই শুনে রাখ, যখন তোমার বয়স অনেক ছোট ছিল, হঠাৎ করে তোমার একদিন টাইফয়েড জ্বর হয়ে গেল। আমি তোমাকে মেডিকেলে নিয়ে গেলাম। মেডিকেলে নিয়ে যাওয়ার পর তারা বলতেছে, ডাক্তার বলতেছে তোমার টাইফয়েড জ্বর হয়েছে, একটা চক্ষু তোমার নষ্ট হয়ে গিয়েছে। এখন যদি তোমার এই একটা চক্ষু পরিবর্তন না করি, তাহলে ভবিষ্যতে তোমার জন্য দুইটা চক্ষু অন্ধ হয়ে যাবে। সেদিন আমি মা বলেছিলাম, ডাক্তার আমার একটা চক্ষু নয়, আমার জন্য দুইটা চক্ষু আপনি নিয়ে নেন, বিনিময় আমার বাবার সন্তানের চক্ষু দুইটাকে ফিরিয়ে দেন। ওই দিন আমি মার নিজের চক্ষু খুলে আমি তোমার চোখে লাগাই দিয়েছিলাম। আজকে তুমি যে সুন্দর পৃথিবীটা দেখতেছো, এটা ওই চক্ষুটা আমি মায়ের চক্ষু, আমি তোমাকে দান করেছি। নিজের যৌবন, নিজের সব, নিজের আল্লাহ, নিজের অলংকার গয়না গহনা সব কিছু বিক্রি করে আমি তোমার মনে আশা পূরণ করেছি। কিন্তু তুমি আমাকে তোমার দরজার ভিতরে দেখার পরেও তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। চিঠিখানা যখন এই যুবক সন্তান করলেন, আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলতেছেন, দয়ার মালিক আমি ভুল করেছি গো আল্লাহ, আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আমার মাকে আপনি আর একটাবার ভুলেও দুনিয়াতে ফিরাইয়া দেন।